সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, তবে সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জনগণ কি চায় আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ ছাত্র জনতার। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন, জনদাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় সরকারের বিবৃতি। ঐক্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ তারেক রহমানের, কর্তৃপক্ষ চাইলে নিষিদ্ধ করতে পারে, মত মঈন খানের। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেফতারের পর কারাগারে সাবেক মেয়র আইভী, সমর্থকদের প্রতিবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছে অর্ধশতজন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ, অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান, অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। দর্শক শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি জনগণ কি চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ এখনও পর্যন্ত অবরোধ রয়েছে। ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, এমনটাই জানা যাচ্ছে। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যখনই আসে তখন বিএনপি বলে যে এই সিদ্ধান্ত নেবে জনগণ, কিন্তু যারা অন্য অংশীজন রয়েছেন গণঅভ্যুত্থানের, তারা বলছেন যে জনগণ 5 আগস্টই আসলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আসলেই আপনারা কেন একটা সেফ সাইডে থাকার চেষ্টা করেন কেন? আপনাকে আমি প্রকাশ্যেই বলতে চাই যে আমরা কখনো সেফ সাইডে থাকতে চাই না। এইটা আপনাদের বলে বিভিন্ন সেক্টর থেকে একটা প্রোপাগান্ডা এগেইনস্ট বিএনপি আওয়ামী লীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তার বিচার, তার ইন্ডিভিজুয়ালসদের সমস্ত অফেন্স এবং গণহত্যার সমস্ত বিচার, এবং আওয়ামী লীগ নামে যেন কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে না পারে, কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট একটা সমার্থক শব্দ। আমরা এই বক্তব্য অত্যন্ত ক্লিয়ারলি দিয়েছি এবং আমরা সমস্ত রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি চাই, আমরাও দাবি চাই। জনগণ মিন্স কি? জনগণ মানে তো রাজনৈতিক দলগুলো। জনগণ তো আপনি 18 কোটি জনগণকে একত্রে কথা বলাতে পারছেন না, তাদের রিপ্রেজেন্টেটিভস তো তারা সবাই রাজনৈতিক দলগুলো, তাই না? আমরা সবাই চাই আওয়ামী লীগের নিষিদ্ধ। আমার বক্তব্য, সরকার এখানে কি রোলটা প্লে করছে, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। সরকার কি রোলটা প্লে করছে? সরকার বলছে, তার আইন উপদেষ্টা কিন্তু বলেছে যে এটা একটা আইনি ব্যাপার। এটাও ঠিক, এটা একটা আইনি ব্যাপার। লিগালি যদি আপনি তাকে বন্ধ করতে পারেন, আদালতের একটা রায় যদি থাকে বা আদালতের একটা অবজারভেশন যদি থাকে, এটা সরকার বলছে। আবার বলছে যে রাজনৈতিক দলগুলো যদি চায়, তা রাজনৈতিক দলগুলো তো আমরা চাচ্ছি সবাই। সরকার কেন এই বিষয়টা আপনার বলছে না? দেখেন, তাদের সংস্কার প্রস্তাবে কত কথা বলেছে। আওয়ামী লীগের নিষিদ্ধের কথা এক জায়গাও বলল না। 794টা ইন্ডিভিজুয়াল সংস্কার প্রস্তাব দিয়েছে 5টা সংস্কার কমিশন, কোথাও আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেনি। এবং দেখেন, আওয়ামী লীগের যে 5ই আগস্টে যেভাবে পলাতক মাফিয়া পালিয়ে গেল, ঠিক একইভাবে আপনার হামিদ সাহেব গতকালকে পালিয়ে গেল। হামিদ সাহেব তো পালায়নি, পালিয়ে গেল, এটা ঠিক বলছেন। শেখ হাসিনা তো ওইভাবে গেল, সবার সামনেই গেল। আমরা পলিটিক্যালি বলছে পালিয়ে গেল, আসলেই পালিয়ে গেল। হামিদ সাহেব তাই। এই ঘটনায় আপনি সরকার টোটালি তো ব্যর্থ না, সরকার তো এটা যাওয়ার সুযোগ তো দিল। এর পেছনের কারণ কি? এবং পেছনের কারণ কি দেখেন, সরকারের একটা টেন্ডেন্সি হয়েছে
এবং তার অপরিহার্যতা প্রকাশ করতে হবে এবং দীর্ঘদিন তাকে ক্ষমতায় থাকতে হবে। জি। এজন্য তিনি এমন একটা থিওরি দিচ্ছেন যে এক এক সময় এক একটা ন্যারেটিভ জনগণের সামনে ছেড়ে দিচ্ছেন। এতদিন ন্যারেটিভ ছিল সংস্কার, এইসব প্রসঙ্গে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু একটা রিজলভ ইস্যুতে এসছি ওই ঐক্যমত কমিশনের সাথে। তারপর দিল স্থানীয় সরকার, তারপরে দিল আপনার বিচার। এখন এই বিচারটা তারা না করে, কোনো কথা না বলে তিনি বলটা আমাদের দিকে ঠেলে দিল, যাতে আমাদের মধ্যে অনৈক্য তৈরি হলে এই অনৈক্য সুযোগে তিনি বেশি দিন থাকতে পারে। ব্রিটিশ কলোনিয়ালিস্ট ফোর্স যেভাবে বাংলাদেশে ডিভাইড অ্যান্ড রুল করে 200 বছর টিকে গিয়েছিল, আমি দেখলাম যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট ঠিক একইভাবে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করছে। আমরা যতবারই বলি যে আওয়ামী লীগকে গ্রেফতার করতে হবে, বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে, এভরিথিং উই ডু সাপোর্ট, তারপরেও দেখেন এরকম একটা প্রোপাগান্ডা চলছে। তো সুতরাং আমি মনে করি সরকার আজকে দায়ী আওয়ামী লীগকে রিহ্যাবিলিট করা। আপনি দেখেন আইবির রহমানকে যখন গ্রেফতার করে গাজীপুর কাশিমপুর কারাগারে নিয়ে গেল, সেখানে যে একটা ক্রাউড, ছোটোখাটো ক্রাউড হোক আর বড় ক্রাউড হোক জড়ো হলো, সেখানে সরকারের কি কোনো ইন্ধন ছিল না? এইভাবে তিনি আমাদের মধ্যে টম অ্যান্ড জেরি মার্কা খেলা খেলে একবার এনসিপি বা জামাতে ইসলাম বা অন্য রাজনৈতিক দল বা ওদের যে ইউনাইটেড পিপলস পার্টি আছে, আমাদের বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত দিয়ে তিনি আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করে, যেভাবে ব্রিটিশরা হিন্দু মুসলমান দান্দা লাগিয়ে ক্ষমতায় থাকতেন, আমি দেখলাম দেখেন এই সরকার ঠিক একই খেলায় মেতেছে। প্রেসিডেন্ট হামিদ চলে গেল আপনার বিমানবন্দরে সবার সামনে তিনজন ছোট র্যাঙ্কের পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা, মানে শেখ হাসিনা যুগের যে খেলা দেখছেন সেই খেলা আবার শুরু হয়েছে। জাভেদ রাসিন, যে কথাগুলো হেলাল ভাই বললেন যে রাজনৈতিক দলগুলো তো সবাই চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু সরকার আসলে কি করেছে? আপনারা যে আন্দোলন এখন করছেন, 9 মাস পরে আন্দোলন করতে হচ্ছে, এই আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে করছেন? না, আসলে দেখেন এই আন্দোলনটা আমরা আজকে যেটা গতকাল রাত থেকে যেটা হচ্ছে, সেটা আসলে খুবই দুঃখজনক আসলে, যে 5ই আগস্টের পর 10 মাস পেরিয়ে যাওয়ার পর আবার আমাদেরকে মাঠে নামতে হলো, রাজপথে নামতে হলো। এটা আসলে খুবই দুঃখজনক। জনগণ কি চায় এবং সরকার কি করছে, এখানে একটা কথা আমি দৃঢ়ভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিগত সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কিংবা আওয়ামী লীগ প্রশ্নে কোনো স্পষ্ট জবাব কিন্তু তাদের কাছ থেকে আসেনি। আমি বিএনপির মহাসচিব থেকে শুরু করে যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, তারা এক এক সময় এক এক ধরনের কথা বলেছেন। কখনো বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কখনো বলেছে এটা সরকারের উপরে ছেড়ে দিয়েছেন। এখন এই সরকার তো আর কোনো রাজনৈতিক সরকার নয়। তো এই সরকারকে কোনো রাজনৈতিক ডিসিশন যদি নিতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর ঐক্যের জায়গায় এসেই নিতে হবে তাকে। তো এই জায়গাটায় আমার মনে হয় যখন নিষিদ্ধ করলো তখন তো কারোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে হয়। ছাত্রলীগ নিষিদ্ধ করা আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে আমার মনে হয় একটু পার্থক্য আছে, এবং এই জায়গাটায় বড় দলগুলোর ঐক্যের জায়গাটায় না আসলে কিংবা আমরা মনে করছি যে সেটাও সরকারের ব্যর্থতা না করতে পারাটা। তবে যদি বিএনপি বা বড় দলগুলো একটা জায়গায় একমত হয়ে যেত, তাহলে আমার মনে হয় যে আজকে এই অবস্থাটা দেখতে হতো না, আজকে আমাদের আবার রাজপথে নামতে হতো না। মানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার নেপথ্যে তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেককেই দায়ী করছেন? রাজনৈতিক দলগুলো বলতে আমি এখানে বিএনপির অবস্থানটাকে দায়ী করতে চাচ্ছি, কারণ বিএনপি বিগত সময়ে আসলে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি, এবং আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। ধরেন আমাদের জুলাই সনদের কথা যদি বলি, আমাদের প্রেসিডেন্টের অপসারণের কথা বলি, এই সব জায়গায় কিন্তু বারবার বিএনপি ভেটো দিয়েছে, এবং বিএনপির বাধা দেওয়ার কারণে কিন্তু জিনিসগুলো আসলে ফলপ্রসূ হয়নি। এবং একইভাবে আমি বলতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও বিএনপির জায়গা থেকে হয়তো কোনো একটা বিধিনিষেধ বা কোনো একটা দ্বিমত আছে, সেই কারণে এটা হয়তো হচ্ছে না। সেটা আমার ধারণা, ওটা যদি বিএনপি চেঞ্জ করে তাহলে হয়তো খুব দ্রুত বিএনপি, আমি ধরে নিলাম যে বিএনপি নিষিদ্ধের বিষয়গুলো নিয়ে একটা ধোঁয়াশা রেখেছে, কিন্তু বিএনপি তো শুরু থেকেই বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে, কিন্তু বিচারের প্রক্রিয়ায় আনার ক্ষেত্রেও তো সরকারের ভূমিকা আমরা দেখেছি যে আইনের শুরুর দিকে সংশোধনীতে খসড়াতে এটা ছিল, কিন্তু চূড়ান্ত থেকে এটা বাদ পড়ে গেল। এই ক্ষেত্রেও কি বিএনপির দায়? এটার ক্ষেত্রে অবশ্যই আমি সরকারকে দোষ দিব এখানে। কারণ হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই না। এটা হচ্ছে আমরা আমাদের দল হিসেবে যদি আমাদের স্ট্যান্ডের কথা বলেন, তাহলে এটা আমরা প্রথমেই বলে আসছি আওয়ামী লীগকে একটি বিচারিক প্রক্রিয়ায়, দেখেন আওয়ামী লীগ তো কোনো গণতান্ত্রিক দল না,
তারা রাজনৈতিক দল হতে পারে, কিন্তু তারা বিগত সময়গুলোতে গণতন্ত্রকে যেভাবে ভুলুণ্ঠিত করেছে, আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের বিচার কাজটা খুব দ্রুততম সময়ে দৃশ্যমান করা দরকার ছিল, কিন্তু এক্ষেত্রে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আরেকটি কথা হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের অ্যাক্টে যেটা খসড়ায় দল হিসেবে বিচারের বিধান খসড়াতে ছিল কিন্তু পরবর্তীতে বাদ পড়লো, এটাও আমি মনে করি আসলে সরকারের একটা ব্যর্থতা, বা সরকার হতে চাচ্ছে না, বা সরকারের ভিতরেও এটা নিয়ে কোনো দ্বিধা আছে কিনা আমরা এটা বুঝতে পারছি না। জি। তবে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা বরাবরই বলে আসছি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিচারিক প্রক্রিয়াতেই নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করতে হবে। জি, রাফেজ সালমান রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো আজকে প্রথমবারের মতো সময় টেলিভিশনে আসলেন। জি। দুটি বিষয় সামনে এসেছে, একটি হচ্ছে যে আওয়ামী লীগকে কি প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করাটা যৌক্তিক হবে, নাকি বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যায় সেটি ঠিক হবে, এটি একটি দিক। আর যেটি হেলাল ভাই বললেন যে সরকার নিজে করছে না, মানে সকল রাজনৈতিক দলই চাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, নিষিদ্ধ করা হোক বা যাই হোক, কিন্তু সরকার সেক্ষেত্রে না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলে বলটা আসলে রাজনীতিবিদদের ঘাড়ে দেওয়া হচ্ছে, এবং এটাকে ইস্যু বানানো হচ্ছে যে ক্ষমতা দীর্ঘমেয়াদী করা এবং অভ্যুত্থানের শক্তিদের মাঝে একটা ঐক্য ফাটল তৈরি করে। জি, আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে বাস্তব কয়েকটি বিষয় আগে তুলে ধরি। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি বিগত সময় থেকে আমরা যা দেখেছি সেটি হচ্ছে তারা কখনো সুস্থ ধারায় গণতান্ত্রিক চর্চা করে নাই রাজনীতির মধ্যে। তাদের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা বা যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটা একদম শুরু থেকে ছিল, সেই 1971 সালের পর থেকেই। তো এই জায়গায় আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী রাজনীতিকে এবং তারা বিগত 15-16 বছর ধরে যে গুম খুন হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তাদের ক্ষমতাকে সুরক্ষিত করেছে, তাদেরকে ক্লিয়ারলি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যায়িত করা যায়। তো এরকম একটি সন্ত্রাসী ফ্যাসিবাদী গণহত্যাকারী রাজনৈতিক দলকে, গণতন্ত্র বিরোধী রাজনৈতিক দলকে তাদের রাজনীতি থেকে যদি চিরতরে আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরাতে হয়, তাহলে এখানে সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে এটাই যে তাদের এই ক্রাইম এবং ক্রিমিনালগুলোকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং এর বাইরে আরেকটি শক্তিশালী বাস্তব দিক হবে যে সমস্ত বাকি যে অ্যান্টি ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় এরকম একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল 5ই আগস্টে একেবারে পুরোপুরি উৎখাত হলো, তাদের মধ্যে যদি একটি শক্তিশালী রাজনৈতিক চুক্তি হয়। তো হিলাল ভাই যে বললেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আছে, আমি তো মনে করি আজকে রাতে নিষিদ্ধ করে দেওয়া যায়, সবাই পক্ষে আছে। অলরেডি মাঠে যে আন্দোলন চলতেছে ওখানে সবাই আসছে, জামাত ইসলামের একজন নেতাকেও বা একাধিক নেতাকে দেখেছি সেখানে। এখন শুধু বিএনপির দিক থেকে আমাদের তাদের ক্লিয়ার একটা বক্তব্য পাওয়া দরকার ছিল, সেটি হেলাল ভাইয়ের মুখ থেকে শুনলাম যে বিএনপিও চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূসের বিবেচনা করা উচিত যে আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এই আওয়ামী লীগ প্রশ্নটা আমাদের একটা মীমাংসিত প্রশ্ন হওয়া উচিত। যেহেতু সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তাহলে এখানে একটা রাজনৈতিক চুক্তি হতে পারে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে চিরতরে আওয়ামী লীগের মতো এরকম একটা ফ্যাসিস্ট সন্ত্রাসী গণহত্যাকারী রাজনৈতিক দলকে আমরা চিরতরে নিষিদ্ধ করতে পারি। আর এই মুহূর্তে যে আন্দোলন চলছে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে হোক বা কোনো একটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে হোক, এটি দুর্বল হবে, কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। নিরুপায় হয়ে মাঠে নেমে আগে এই সহজ পন্থা, এটা সহজ পন্থা যে সরকার চাইলে একটা অধ্যাদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করে দিতে পারে, যেভাবে ছাত্রলীগকে করেছে। তো এইটা এখন করতে হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেই কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ কর্মকাণ্ড আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, ঝটিকা মিছিল আছে, নাশকতা সৃষ্টিকারীর প্রচেষ্টা আছে। তো এই জিনিসগুলো আপনি থামাবেন কিভাবে? তারা যদি একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চর্চা করার অধিকার থাকে, তাহলে তো আপনি এগুলো আইনগতভাবে থামাতে পারবেন না। এখন দ্বিতীয় আমি যে বাস্তব বিষয়ে আসতে চাই সেটি হচ্ছে বিচারিক প্রক্রিয়া কি শুরু হয়েছে? না, এখন পর্যন্ত শুরু হয় নাই, তদন্তের কাজ চলতেছে এবং এইখানে দৃশ্যমান কোনো বিগত 9 মাসে আমরা ভালো ভিজিবল কোনো আউটকাম দেখতে পাই নাই।
যেই ছোট টিম, প্রসিকিউশনের টিম যারা এই তদন্ত কার্যক্রম বা এই ওভারঅল কাজের সাথে জড়িত, আমরা মনে করি যে এটি এনাফ না। এবং আওয়ামী লীগের খুনি হাসিনা থেকে শুরু করে তাদের যে ক্রিমিনালের যে লিস্ট এবং তাদের যে ক্রাইমের লিস্ট, এটা এত বিশাল যে এরকম একটি ছোট আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে এই বিচার করতে দীর্ঘ সময় লাগবে। তো আমরা তো চাই যে সুষ্ঠুভাবেই বিচারিক প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত হোক, প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হোক। এখন এই জায়গায় যে বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমানত খুব গতিশীল একটা ভালো অবস্থায় নাই, এটার জন্য দায়ীকে সেটা খুঁজে বের করা দরকার। আমরা মনে করি যে এই সরকার সুষম না, উপদেষ্টা পরিষদ প্রয়োজনে পুনর্গঠন করা প্রয়োজন। যদি এটার জন্য আইন উপদেষ্টা নিজে দায়ী হন, তার পদত্যাগ করে বের হয়ে আসা উচিত। এই যে বিচার হচ্ছে না, তার দায়ভার নিজের কাঁধে নিয়ে তার এখান থেকে বের হয়ে আসা উচিত। আর যদি তিনি নিজে দায়ী হন যে এই বিচারিক প্রক্রিয়াকে মানে স্লথ করে দেওয়া, গতিরুদ্ধ করে দেওয়া বা এই বিচারিক প্রক্রিয়া নিয়ে টালবাহানা করা, তাহলে আমার মনে হয় যে তিনি নিজেও এক সময় বিচারের আওতায় আসবেন। জি, হেলাল ভাই, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আপনি বলেছেন, কিন্তু যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনে এনসিপি আছে, আপ বাংলাদেশ আছে, জামাত ইসলামীও সংহতি প্রকাশ করেছে, ইসলামী আন্দোলন তারাও এই গণজমায়েত বা অবস্থান কর্মসূচিতে ছিল। বিএনপি এখন পর্যন্ত সংহতি জানালো না কেন? এটা ডু ইউ থিঙ্ক শাহবাগে হোয়াট দ্যাটস হ্যাপেনিং ইজ গোয়িং অন, এটা দ্য সেন্টার স্টেজ, এটা আপনি কিভাবে কনসিডার করছেন? আমরা তো ঐক্যমত রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, তাই না? এখানে যে আমি যে সংহতি প্রকাশ করলে দ্যাট মিনস এটা কি আমাদের এখনকে এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা সেটা বলার সেন্টার স্টেজ? না, এরকম কোনো কিছু না। কারণ এই শাহবাগ সম্বন্ধে আমাদের একটা অতীত অভিজ্ঞতা আছে, এই গণজাগরণ মঞ্চ, তাই না? পলিটিক্সের ক্রিটিক্স থাকবে, ভিউজ থাকবে, আইডিয়াস থাকবে, এগুলো উঠলো বা কোন পথে যায় এইভাবে তো আর পলিটিক্সটা হয় না। যেমন জুলাই সনদের কথা বলুন, দেখেন জুলাই সনদ অলরেডি রিজলভ, আমরা যেসব বিষয়ে ঐক্যমত হবো সেটা জুলাই চার্টার হবে, তাই না? তবে এখানে বিএনপির বিরোধিতার কোনো বিষয় না। আপনি হঠাৎ করে বললেন জুলাই সনদ করতে হবে, আমরা সেটা রাজনৈতিক প্রসেসের মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে এখন কিন্তু সেটা রিজলভ। আগের থেকে যে আপনি চিল্লালেন যে বিএনপি এক না জুলাই সনদের ব্যাপারে, এখনও বিষয়টা কিন্তু এরকম। তারপরে বলেন যে প্রেসিডেন্টের অপসারণ, এই যে চুপ্পুর, আমরা 8 তারিখে শপথ গ্রহণের সময় বলেছিলাম যে এটা তো হচ্ছে না কিছু, আমরা যারা প্রেজেন্ট ছিলাম বিএনপির ওইখানে, যে তো হচ্ছে না কিছু, তো এই আপনার যাকে পরাজিত করলাম তার কাছ থেকে আপনারা শপথ নিচ্ছে, তো হচ্ছে না কিছু আমরা বলছিলাম। এবং আমাদের তাজা চুপ্পুকে যে সরাতে হবে, তো পূর্ব আলোচনা দরকার। তো আপনি এসে বললেন ওইখানে আসো চুপ্পুকে সরাবো আর সবাই দৌড় মারবে, এটা তো পলিটিক্যাল ম্যাচুরিটি না। সবকিছু কিন্তু একটা প্রসেসের মাধ্যমে, ইউ হ্যাভ টু গোয়িং থ্রু এ প্রসেস, নাকি? আরেকটা জিনিস দেখেন যে এই যে একটা কথা খুব ভালো বললো যে বিচারের প্রক্রিয়া স্লোথ। দেখেন সংস্কারের কথা যখন তুলছিল তখন আমরা বারবার বলছিলাম যে এই সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত হয়ে গিয়ে সেগুলো প্রকাশ করুন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করুন টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সরকাররা স্লোথ করে দিল, মানে ধীর করে দিল। একইভাবে দেখেন বিচার প্রক্রিয়াও ধীর করে দিচ্ছে। কারণ ওই যে আমি বলছি, দ্য ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, ক্ষমতার নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। এখন দেখেন আমি বলি, আপনারা যত তর্ক বিতর্ক জড়বেন, আপনারা বলতে আমরা যারা রাজনৈতিক দলগুলো মাঠে আছি, ইভেন আপনারা যারা মিডিয়ার জগতে আছেন, আমরা যত বাইনারি যত তর্ক বিতর্ক তুলব, এতে কী হবে? পলাতক ফ্যাসিবাদ সে কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। ইতিমধ্যে সে পেয়ে গেছে এবং কিছু কিছু সিনড্রোম আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে ওই যে আওয়ামী লীগের সাথে বিভিন্ন রকম সলা পরামর্শ, বিভিন্ন রকম ছবি প্রদর্শন, বিভিন্ন মিটিং, প্রান্তিক পর্যায়ে বিভিন্ন মিটিং, এগুলো কিন্তু কোনো ভালো লক্ষণ না। এবং এই সরকার ঠিক সুচিন্তিতভাবে এই প্লটটা তৈরি করে দিচ্ছে, বুঝছেন, টু সাস্টেইন দ্য গভর্নমেন্ট বাই রিভাইভিং আওয়ামী ফ্যাসিজম, মানে ইন এ স্পর্ডিয়াক সিস্টেম, মানে বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগকে করে দিয়ে আমাদের মধ্যে অনৈক্য রেখে তিনি ওই বিচারের তিনি বিচারক হিসাবে বিভিন্ন ক্ষমতায় থাকবেন। এখন কথা হলো যে দেখেন আজকে আপনারা যত আলোচনা তর্ক বিতর্ক যাই করেন, যত কিছু করছেন, এরপর তো বললাম যে ওদের অপচয় মানে বদনামগুলো, আওয়ামী লীগের যে সমস্ত
দুর্নীতি, হত্যা সব চাপা পড়ে যাচ্ছে। আর কি হচ্ছে, যদি আজকে দেখেন, আমি একটা থিসিস দিই আপনাদের সামনে, যদি আজকে এই যে 9টা মাস চলে গেল, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, এবং যে পলিটিক্যাল গভর্নমেন্টই থাকুক সে কিন্তু কমিটমেন্ট করেছে, যেমন আমরা এখন নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল, মানে যদি এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেত, বিএনপির কমিটমেন্টটা কি ছিল, যেটা জাতীয় সরকার গঠন ছিল না, সবাই মিলে আমরা একটা জাতীয় ঐক্য সরকার গঠন তো ঐক্য হয়ে যেত, তাহলে আওয়ামী লীগকে এই সুযোগটা পেত। কিন্তু পলিটিক্যালি যদি ইম্যাচুরিটি দেখান তাহলে কিন্তু তৃতীয় পক্ষ আপনার সুবিধা নিয়ে যাবেই। সুতরাং আপনারা তর্ক বিতর্ক যাই করেন, আমরা সবাই তো ঐক্যমত, আমরা একসাথে আছি। আপনি যেভাবে একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, আমি হয়তো সেভাবে চাচ্ছি না, আমি আর একভাবে চাচ্ছি। পলিটিক্যাল দৃষ্টিকোণের ব্যাপার, তার মানে কিন্তু বিভেদ না, তাই না? তারাও বিচার চাচ্ছে, সেও বিচার চাচ্ছে, আমিও বিচার চাচ্ছি। বিচারের প্রক্রিয়া নিয়ে, মেথোডোলজি নিয়ে আমাদের, যেমন আমরা বলছি যে জনগণ মানে কি, পলিটিক্যাল পার্টিস। আবার আমরা বলছি যে এটা কিন্তু কোনো রাজনৈতিক উইলে বা রাজনৈতিক অভিপ্রায় যদি কোনো রাজনৈতিক দল বন্ধ করা হয়, তার প্রিভিয়াস যে প্রেসিডেন্টসগুলো আমাদের কাছে রয়েছে, জামাতে ইসলাম বাংলাদেশ, ওটাকে বন্ধ করতে পেরেছেন? যদি একটা লিগ্যাল অবজারভেশন, সরকার নিজে, আসিফুল সাদ্দাক নিজেই বললো, যেটা লিগ্যাল অবজারভেশন, মানে কোনো সংক্ষিপ্ত ব্যক্তি একটা কেস টুকে দিল রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে, আদালত একটা পর্যবেক্ষণ দিল, যেভাবে এই যে ইন্টারিম গভর্নমেন্ট টিকে আছে, কিভাবে আদালতের একটা পর্যবেক্ষণ, আদালতের একটা রায়ে টিকে আছে না, এই সরকারের ভ্যালিডিটিটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা রিটও হয়েছিল, তো সেটা আবার প্রত্যাহার করা হয়েছে। তারপর দেখেন আইসিটি অ্যাক্ট থেকে এই যে মানবতা বিরোধী অপরাধের জন্য এই জিনিসটা তুলে দিল। আজকে আবার কিন্তু আজকে আবার ইনপুট করেছে আমি দেখলাম। অর্থাৎ এই আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমাদের বুঝতে হবে যে আমাদেরকে নিয়ে কে এই খেলাধুলাটা করছে, কার লাভ কার ক্ষতি। আমরা তো সবাই জাতীয় ঐক্য সরকার গঠন করব আফটার দ্য ইলেকশন, আমরা তো বলছি। আজকে তো এই পলাতক হাসিনা বা ফ্যাসিবাদ এই সুবিধাটা পেত না, কখনোই পেত না। জাভেদ ইয়াসিন, যেই কথাটি হেলাল ভাই বলছিলেন যে একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু, ফ্যাসিবাদ বিরোধী সকল দল সেই ইস্যুতে হয়তো একমত, কিন্তু আপনারা যখন ডাক দিবেন সব দল তখন তার সঙ্গে চলে যাবে, এটি ভাবাও যেমন ঠিক না। এটি একটি দিক। আরটি হচ্ছে যে নিষিদ্ধ করে একটি দলকে কি নির্মূল করা যায় কিনা। না, একটা ব্যাপার হচ্ছে, দেখেন, আমরা ডাক দিব সবাই চলে আসবে, ব্যাপারটা তো এরকম না। আমরা আওয়ামী লীগের বিচার কিংবা নিষিদ্ধের ব্যাপারটা তো বলে আসছি দীর্ঘদিন সময় ধরে। ইভেন এই যে আমাদের দলটা যদি গঠিত হয়েছে 2 মাস হলো, 2 মাসের মধ্যে আমরা গত প্রায় 1 মাস যাবৎ কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবিতে, এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের যে তারা বিভিন্ন মিছিল করছে, তারা সমাবেশ করছে, ইভেন গত রমজানে বিভিন্ন জায়গায় তারা ইফতারও করেছে। এই বিষয়গুলো আরও বড় হচ্ছে, দেখছি আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে প্রশাসন নীরব। আমরা দেখতে পাচ্ছি যে 600 জন লোক ক্যান্টনমেন্টে ছিল, তারা সবাই দেশের বাইরে গিয়ে আমোদ ফুর্তি করছে। আমরা দেখতে পাচ্ছি একজন রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, তিনি বিমানবন্দর দিয়ে প্রটোকল নিয়ে বের হয়ে গেলেন। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে তখন শঙ্কিত করেছে যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ জনগণ 2000-এর উপর শহীদ এবং হাজারো পঙ্গু আহত মানুষ রাস্তায় নেমে এসে তারা এই সরকার, একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটালো, তারা এখন সবাই শঙ্কিত যে এই আওয়ামী লীগ প্রশ্নে আসলে হচ্ছেটা কি। আমরা দেখতে পাচ্ছি আইসিটি অ্যাক্টে তারা যখন দল হিসেবে বিচারের ব্যাপারটা খসড়াতে ছিল, কিন্তু আবার পরে সেটা প্রত্যাহার করা হলো। কি কারণে সেটা করা হলো? আমরা সরকারের কাছে সেটার জবাব চাই। আমরা ডাক দিলেই চলে আসবে, ব্যাপারটা এরকম না। আমরা বিভিন্ন সময়ে দেখেছি, বিভিন্ন সিমটমগুলো, বিভিন্ন লক্ষণগুলো দেখে যখন আমরা দেখলাম যে গতকালকের ঘটনার পর আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। এরকম চলতে থাকলে একটা সময় দেখা যাবে যে আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা লক্ষণ হয়তো এগুলো দেখা দিবে। এই কারণেই আমরা রাজপথে নেমে এসেছি। জি, রাফেজ সালমান রিফাত, নিষিদ্ধ করে কি একটা দলকে নির্মূল করা যায় কিনা, এই প্রসঙ্গ বহুবার এসেছে, আপনার কাছ থেকে নতুন করে জানতে চাই। এই প্রশ্নের উত্তর আমি আগের ইয়েতে আমি দিয়ে ফেলেছি। আচ্ছা, তো আমি আরেকটু এটাকে ফার্দার এক্সটেন্ড করি। সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশে দেখি যে আসলে দেশের মানুষজন, জনগণ রাস্তায় নেমে কোনো দাবিতে শক্তিশালী একটা আন্দোলন তৈরি করে সরকারের উপর চাপ সৃষ্টি না করলে আসলে মানে খুব সামান্য বিষয়, যেটি একটু আগে বললাম যে সবাই যদি আমরা একমত থাকি, রাজনৈতিক দলগুলো একমত আছে, সবার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, তাহলে তো এটা মানে নিষিদ্ধ করে দেওয়াটা খুব ইজি।
রাজনৈতিক দলগুলো একটা কাইন্ড অফ এই নিষিদ্ধের চুক্তিতে স্বাক্ষর করবে, মানে ফ্যাসিবাদ নিষিদ্ধে একটা রাজনৈতিক চুক্তি। এটাই তো সবচেয়ে বেস্ট ওয়ে, যে আপনি একটা রাজনৈতিক দল সবাই একমত হচ্ছে যে আরেকটি রাজনৈতিক দল তারা, মানে জামাত ইসলামের যে উদাহরণটা নিয়ে আসছে সেখানে তো পলিটিক্যাল অভিপ্রায় ছিল একটা রাজনৈতিক দল তার ক্ষমতা খাটিয়ে তাদেরকে ইয়ে করেছে, সেটাতে তো বাকি সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, কিন্তু এই জায়গাতে তো সবাই একমত হয়েছে। সো এই আমার মনে হয় যে এটাই সবচেয়ে বেস্ট ওয়ে, যে রাজনৈতিক দলগুলো একমত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এবং তারপরে নিষিদ্ধ কেন করতে হবে, নিষিদ্ধ না করলে এই যে ভাই যে শঙ্কার কথা বললেন এগুলো দিনে দিনে আরো বাড়বে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো প্রতিদিন ধানমন্ডি 32 নামে টেলিগ্রাম চ্যানেল খুলে তারা প্রতিদিন মিটিং করে যে কিভাবে বিদেশে বসে কিভাবে দেশের মধ্যে নানান প্রকারের কাইন্ড অফ প্লে করা যায়, ষড়যন্ত্রমূলক, বা কিভাবে অস্থিতিশীলতা তৈরি করা যায়, সরকারকে ব্যস্ত রাখা যায় যাতে করে বিচার থেকে ফোকাস সরে যায়। দিন শেষে আসলে বিচারটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী ওয়ে, যেটার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই যে 300 এমপি বা বিগত সময়ে যারা মন্ত্রী ছিলেন তাদের অপরাধের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না। তারা তো শুধু গুম খুন করে নাই, তারা তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, $234 বিলিয়ন তারা বাংলাদেশ থেকে বিগত 16 বছরে পাচার করেছে বাইরে। তো এটা তো জনগণের টাকা। এর চেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ আর কি হতে পারে, যে জনগণের রক্ত শুষে জনগণের টাকা সেগুলো বিদেশে দুবাইয়ে তারা হচ্ছে সঞ্চয় করেছে নিজের নামে। তো এই শঙ্কার জায়গা থেকে আওয়ামী লীগকে ঠেকানো এবং তাদের বিচারটাকে আরো স্মুথ করার জন্যই তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন। এবং সেই নিষিদ্ধের মধ্য দিয়ে আমাদের এরপরের আমাদের সবার সুরটা কিন্তু একই, যে বিচারটা শক্তিশালীভাবে এবং ন্যায্যভাবে আপনার গতিশীলভাবে আমরা দৃশ্যমান দেখতে চাই। আমরা অ্যাটলিস্ট আগামী কয়েক মাসের মধ্যে আমরা তো আমাদের এই সময়ের মধ্যে প্রত্যাশা ছিল যে অ্যাটলিস্ট হাসিনার বিরুদ্ধে একটা রায় আসবে, অ্যাটলিস্ট একটা হলেও রায় আসবে। এখন পর্যন্ত আমরা তো শুরুই করতে পারিনি। তো এই সরকার আর কতদিন ক্ষমতায় আছে, সে কিভাবে পারবে? এখন আমাদের এই জন্যই বলতেছি যে খুঁজে বের করা দরকার যে কোন কোন জায়গায় গ্যাপ। আমি তো স্পষ্টভাবে বললাম যে এই সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে কোনো ইন্টারনাল কোহেশন আছে বলে আমার কাছে মনে হয় নাই। এক একজনের এক একটা এজেন্ডা আছে মনে হয়। কে যে কার হয়ে প্লে করছে, কে যে কোন পক্ষের, এর মধ্যে যে আওয়ামী লীগের পক্ষের নাই এটি কিভাবে বলবো? এই যে দেশ তো পরিচালনা করে স্টেট মেশিনারির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমলারা, আপনার ফ্যাসিবাদের মানে দোসর দালাল যে আমলারা, সচিব, তাদেরকেই তো আমরা দেখছি যে এই উপদেষ্টারা বিভিন্নভাবে আবার পুনর্বাসিত করছে। যারা আগের আমলের খুব মানে পাড় আওয়ামী লীগ, যাদের রক্তে মাংসে আওয়ামী লীগ, তাদেরকে আবার বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাপয়েন্ট করে এখন তাদের যে একটা সদিচ্ছা আছে যে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার, বাংলাদেশের কাঠামোগুলোকে ফ্যাসিবাদ মুক্ত করার, সেটি আমরা কিভাবে বুঝবো? তাহলে এই যে সরকারের উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ নিষ্ক্রিয়, তাদেরকে আমরা খুব মানে তাদের যোগ্যতাতেও ঘাটতি দেখি এবং তাদের সৎ ইচ্ছা আছে কিনা সেটাতেও আমাদের সন্দেহ আছে। তো এই উপদেষ্টাদেরকে রেখে কি করব আমরা? আমি ডক্টর ইউনূসকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাই যে আপনার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন বা নতুনভাবে ঢেলে সাজানোর জন্য রিথিং করেন। আদারওয়াইজ এই উপদেষ্টা দিয়ে বা এই উপদেষ্টা পরিষদ দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত মানে যে কথাগুলো বলছি, যে দাবিগুলো করছি, এটি পাওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না। হেলাল ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, 3 মিনিট সময় আছে, আপনার ভাগ্যে 1 মিনিট আছে। 1 মিনিট আমি ওর কথা একটা বলছি, ও বলছে কতদিন আর সরকার এই ক্ষমতায় আছে, এই ইন্টারিম গভর্নমেন্ট। যতদিন তোমরা আমরা সবাই মিলে চাবো ততদিন সে থাকবে, যেদিন চাবো না সেদিন সে থাকবে না। এখন এই থিওরি যেহেতু তিনি বোঝেন, সেজন্য তিনি কিন্তু আমাদের মধ্যে অনৈক্য তৈরি করে রাখছেন, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস, পলিটিক্যাল একটা ডিসকোর্সটা হলো এরকম যে আমাদের এই যে পতিত শক্তির বিচার যেমন গুরুত্বপূর্ণ, সংস্কার করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেমন একটা গুরুত্বপূর্ণ, এরকম তোমার এই সরকার তার যে এই যে নির্বাচনটা মানে গণতান্ত্রিক অধিকারটা কবে ফিরিয়ে দেবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি একটাকে খাটো করে আর একটাকে প্রায়োরিটি দাও বা প্রাধান্য দাও, তাহলে কিন্তু ঐক্যের, বিশেষ করে পলিটিক্যাল যে ঐক্যমতটা, আমাদের সবার মধ্যে যে পলিটিক্যাল ঐক্যমতটা, এটা সরকারের একটা ইচ্ছা হলো যে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে পূর্বশর্ত ইলেকশন, তাকে ডাইভার্ট করে দিয়ে তিনি তোমার কোনো গোষ্ঠীকে বা নিজে ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা করতে যাচ্ছে।
তোমরা যে বলছো যে আওয়ামী লীগ এটা ভাই। করছে সেটা করছে, খারাপ লাগে, আমাদের তো খারাপ লাগে, লাগে না? আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু কনভিক্টেড, আমরা সবাই কনভিক্টেড। এবং তোমাদেরও কিছু, যেমন এনসিপি তোমাদের, তোমরা কখনো বলো যে আওয়ামী লীগের অমুকে কম দোষ করেছে, অমুকে বেশি দোষ করেছে, তাদেরকে নেওয়া যেতে পারে। কখনো বলো যে ওদের স্থানীয় সরকারকে নিয়ে ওদের সাথে মিটিং করো। কখনো ভাই হেলাল ভাই, আমার সময় একেবারে শেষ। অন্য দলের আমি দেখছি জামাত ইসলাম বাংলাদেশ যেমন প্রেস ক্লাবে বসে আওয়ামী লীগের লোকজন এসে মিটিং করছে। আমি এই যা বলছি, এই সমস্ত সিনড্রোম থেকে আমাদেরকে সরে আসতে হবে সবাইকে। এটা কিন্তু বিএনপির গতকালকে কিন্তু ক্লিন ইমেজের বিএনপির ওদেরকে নেওয়া যায় না না, জাভেদ জাসিন, আমাদের 30 সেকেন্ড সময় আছে, যেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছে, এটি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় 30 সেকেন্ডে? আমার কাছে মনে হচ্ছে ধরেন সরকার যদি অনৈক্য সৃষ্টি করতে চায়ও, তাহলে কেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে? তাদের নিজেদের মধ্যে তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। এই আওয়ামী লীগ প্রশ্নে বিগত প্রায় 3-4 মাসে আপনি যদি বিএনপির উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শোনেন, বক্তব্য শোনেন, আপনি একবার এক এক রকম কথা শুনতে পাবেন। কখনো তারা বলছে যে হ্যাঁ বিচার করা যেতে পারে, হ্যাঁ নিষিদ্ধ করা যেতে পারে, কখনো বলছে যে না মডিফাইড বিএনপির অবস্থান একেবারে ধোঁয়াশা, জি ধোঁয়াশার মধ্যে। তারা সেটা ক্লিয়ার করুক, আমার মনে হয় সেটা ক্লিয়ার করলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আমি এখানে আরেকটি সংকট দেখতে পাই, সেটি হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাস আছে। সেই অবিশ্বাসটার কারণ হচ্ছে যে পলিটিক্যাল কালচার এক্সিস্টিং ছিল, সেটি এখনো চেঞ্জ হয়নি। আপনি 5ই আগস্টের পর থেকে সারা দেশের একদম তৃণমূল পর্যায় পর্যন্ত দখলদারিত্বের যে রাজনীতি, চাঁদাবাজির যে রাজনৈতিক ব্যবস্থা, এই জিনিসগুলোর মধ্যে কোনো পার্থক্য বা কোনো চেঞ্জ দেখেন? তো এই না দেখতে পাওয়ার কারণেই তো জনগণের মধ্যে এখনো পর্যন্ত একটা শঙ্কা, একটা অবিশ্বাস কাজ করে। আমাদের সময় একেবারে শেষ। তিনজনকেই ধন্যবাদ দিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।